নমস্কার, আমি অভিজিৎ। আপনারা শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের বিশালগড়ের দুঃশাসন এপিসোড 4। আগের এপিসোডগুলো এবং এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের কমেন্ট করুন। আর এই গল্পটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইকগুলোই আমার এগিয়ে যাওয়ার পাথেয়। আপনারা যে আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার প্রতি ও আমার চ্যানেলের প্রতি দিচ্ছেন, এটা আমার জন্য সত্যিই সৌভাগ্য। এইভাবে সাথে থাকুন, আমি আপনাদের সাথে নিয়েই যেতে চাই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করতে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। শুরু করছি বিশালগড়ের দুঃশাসনের এপিসোড 4। লেখক হেমেন্দ্র কুমার রায়। বিশালগড়ের বিপুল অরণ্যের প্রান্তে আবার সেই সরাইখানায়, এবং আমাকে দেখে সচকিত বিস্ময়ে সর্বপ্রথম অভ্যর্থনা করতে এলেন সেই প্রাচীন নারী। আমরা অনেক কিছু কথাবার্তা তার সঙ্গে বলার পর আবার ধরেছি বিশালগড়ের পথ। চিকন রোদে চারিদিক ঝলমল করছে, কোথাও নেই একটুও কালিমার আভাস। আমার মনও নির্ভয়। এখন দিনের বেলা, শয়তানের রাজা অসহায় মরার মতো পড়ে আছে কোথাও। সে আর আমাদের এখন কোনো ক্ষতি করতে পারবে না। অবিনাশবাবু বললেন, বিনয়বাবু, আমাদের আরো তাড়াতাড়ি পা চালাতে হবে। কেন অবিনাশবাবু, তাড়াতাড়ি যাবার দরকার কি? আরে দিনের আলো থাকতে থাকতে আমরা যদি বিশালগড়ে পৌঁছাতে না পারি, তাহলে আমাদের চরম বিপদের সম্ভাবনা আছে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পিশাচ হবে জীবন্ত, সঙ্গে সঙ্গে আবার জাগবে তার রক্তভক্ত নেকড়ের দল আর সেই ভীষণ সুন্দর নারী মূর্তিগুলো। অবিনাশবাবু সাবধানবাণী শুনে পায়ের গতি দ্রুততর করলুম। বিশালগড়ে যখন পৌঁছালুম, বেলা তখন 5টা। সেই প্রকাণ্ড দরজা, পাল্লা দুখানা ছিল বন্ধ। হাত দিয়ে ঠেলতেই যেন কর্কশ স্বরে প্রতিবাদ করতে করতে খুলে গেল। ভেতরে ঢুকে সোজা গিয়ে হাজির হলুম সেই ঘরে যেখানে কিছুদিন আগে বাস করেছিলুম বন্দির মতো। ঘরের সাজসজ্জার কিছুই পরিবর্তন হয়নি। নতুনত্বের মধ্যে দেখলুম খালি, সর্বত্রই পড়েছে ধুলোর একটা আবরণ। জিজ্ঞাসা করলুম, এখন আমরা কি করবো অবিনাশবাবু? প্রথমেই আমাদের যেতে হবে রাজার শয়ন গৃহে। কিন্তু আগেই তো আপনাকে বলেছি দিনের বেলায় রাজা ঘরের ভিতরে থাকেন না। অবিনাশবাবু যেন অধীরভাবে বললেন, জানি বিনয়বাবু, ও কথা আমাকে মনে করিয়ে দিতে হবে না। আমি যেতে চাই একতলার সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে, যেখানে আপনি সিন্ধুকের ভিতরে রাজাকে শুয়ে থাকতে দেখেছেন। তাহলে আপনি আমার সঙ্গে আসুন। তারপর ঠিক যেভাবে প্রথমে রাজার ঘরে গিয়ে ঢুকেছিলুম, কার্নিশের ওপর দিয়ে ঠিক সেইভাবে ঢুকলুম তার ঘরে। সে ঘরের কোনো পরিবর্তন হয়নি। সেকেলে টেবিলের ওপরে ধুলো মাখা স্বর্ণ মুদ্রাগুলো ঠিক সেইভাবেই পড়ে আছে। দেওয়ালের দরজাটা ঠেলে সরু পথ ও সংকীর্ণ সিঁড়ির সার। তারপর সেই ঘর, কিন্তু আজ আর সেখানে গলিত শব্দের দুর্গন্ধ নেই, আর সেই প্রকাণ্ড সিন্ধুকটাও সেখান থেকে অদৃশ্য। খানিকক্ষণ নীরব থেকে অবিনাশবাবু ধীরে ধীরে বললেন, আমাদের ভয়ে রুদ্রপ্রতাপ কি শোবার ঘর বদলেছে? হতেও পারে, অসম্ভব কিছু নয়। তাহলে আজ দেখছি গোটা বাড়িটাই তন্ন তন্ন করে খুঁজতে হবে। উঠে গেলুম 3তলা সেই সুদীর্ঘ দালানে। সেখানে সেই ঘরের পর ঘর, আর প্রত্যেকটা ঘরের দরজাতেই একটা করে তালা লাগানো। কিন্তু
সেদিনকার মতো আজকেও দেখলুম না কাউকে। সেই বড় হলঘরটির দরজায় কলুপ লাগানো নেই। হাত দিয়ে ঠেলতেই ধীরে ধীরে পাল্লা দুখানা খুলে গেল, কিন্তু ঘরের ভেতরে ঢুকতে গিয়ে বুকের ভেতরটা যেন মহা আতঙ্কের ধাক্কা লাগলো। তাড়াতাড়ি আবার পিছনে ফিরে এলুম। অবিনাশবাবু এগিয়ে দেখলেন, তারপর চমকে উঠে দাঁড়িয়ে পড়লেন স্ত্রীর মূর্তির মতো। ঘরের মাঝখানে রয়েছে একখানা মস্ত বড় খাট এবং তার উপরে পাশাপাশি শুয়ে আছে সেই ভীষণ সুন্দর ও অপার্থিব 3 নারী মূর্তি। সত্যি, এতে দেখবার আগে এমন সৌন্দর্যের কল্পনা করাও যায় না। তাদের 3 জনের পরনে 3খানি গোলাপি, বেগুনি আর নীল রঙের পাতলা ফিনফিনে শাড়ি। কিন্তু সে সুন্দর প্রকৃতির পিছনে যে ভয়ঙ্কর প্রকৃতি, এখন তাদের দেখে কিছুতেই আন্দাজ করা সম্ভব নয়। এদিকে সরে আসুন, এমন গভীর ও কঠোর স্বরে অবিনাশবাবু এই কথাটা বললেন। আমি চমকে উঠে তার দিকে ফিরে তাকালুম এবং তার মুখের ওপরে একটা নৃশংস দৃঢ় প্রতিজ্ঞার ভাব। সরে এসে জিজ্ঞাসা করলুম, অবিনাশবাবু, এখন আপনি কি করবেন? অবিনাশবাবু উত্তর দিলেন না। হাত ব্যাগ খুলে ভিতর থেকে টেনে বার করলেন একখানা ধারালো চকচকে ভোজালি। আমি বিপুল বিস্ময়ে জিজ্ঞাসা করলুম, এ কি অবিনাশবাবু, আপনি ভোজালি বার করলেন কেন? দাঁতে দাঁত চিপে অস্পুষ্ট স্বরে তিনি বললেন, মরা যাতে আর না বাঁচতে পারে সে ব্যবস্থাই আমি করব। আমার বুকটা ধরাস করে উঠল। শিউরে উঠে বললুম, তার মানে আপনি কি এদের হত্যা করতে চান? অবিনাশবাবু পাগলের মতো হা হা করে হেসে উঠে বললেন, মরা কি আবার কেউ হত্যা করতে পারে নাকি? কিন্তু আপনি তো জানেন এরা মরা নয়, এরা ঘুমিয়ে পড়ে আবার জেগে ওঠে। হ্যাঁ, আবার জেগে ওঠে জীবন্ত মানুষের রক্ত পান করবার জন্য। আমি বললাম, করেন কি অবিনাশবাবু? বিষম রেগে চেঁচিয়ে উঠে অবিনাশবাবু বললেন, আপনি নির্বোধ, পেতনির উপর দয়া। ভোজালিখানা তুলে অবিনাশবাবু আবার ঝুঁকে পড়লেন সামনের দিকে। সে দৃশ্য আমি সহ্য করতে পারবো না বলে ঘর থেকে পালিয়ে এলুম। তারপর দালানে দাঁড়িয়ে আচ্ছন্নের মতো শুনলুম আঘাতের পর আঘাতের শব্দ আর 3-3টে কণ্ঠে কান পাঠানো তীব্র চিৎকার। অবিনাশবাবু দ্রুত পদে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন। তার চোখ মুখ উদ্ভ্রান্তের মতো এবং তার জামা কাপড়ের টকটকে লাল টাটকা রক্তের দাগ। তার হাতের ভোজালি থেকে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। প্রায় অস্ফুষ্ট স্বরে তিনি বললেন, চলে আসুন বিনয়বাবু, শিগগির এখান থেকে চলে আসুন। পৃথিবী থেকে 3টে মহাপাপ চিরদিনের জন্য বিদায় হয়েছে, ওদের মুন্ডু আর কোনো দিনও জোড়া লাগবে না। অবিনাশবাবুর সঙ্গে আমি আবার বিশালগড়ের বাইরে এসে দাঁড়ালুম। আমি বললুম, রাতের বেলায় এই গভীর অরণ্যের কোথাও আমরা নিরাপদ নই। পিশাচ তার অপার্থিব শক্তি নিয়ে নিশ্চয়ই আমাদেরকে খুঁজে বার করবে। সূর্যাস্তের আগে আমরা কিছুতেই এই বনের ভেতর থেকে বেরোতে পারবো না। তখন আমাদের কি হবে বিনয়বাবু? আত্মরক্ষা করার জন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে কালকের সেই মন্ত্রপুত গণ্ডির মধ্যে রাত্রি যাপন করা। আরে মানলুম আপনার মন্ত্রপুত গভীর থেকে গভীরতর প্রেত পিশাচকে আসতে পারবে না, কিন্তু একটা অপার্থিব বিপদের কথা আপনি কি ভুলে যাচ্ছেন?
আপনি কি বিপদের কথা বলছেন? আপনাকে কি নেকড়ের দলের কথা আমি বলিনি? সেই দারুণ নেকড়ের দল রুদ্র প্রতাপের বশীভূত। সে যদি নেকড়ের দল আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়, তাহলে ওই মন্ত্রপুত গণ্ডি কি আমাদের রক্ষা করতে পারবে? অবিনাশবাবু খানিকক্ষণ গভীর মুখে স্তব্ধ রইলেন। তারপর ধীরে ধীরে শুষ্ক কণ্ঠে বললেন, নেকড়ের দলের কথা সত্যি আমার মনে ছিল না। গণ্ডি তো তাদের বাধা দিতে পারবে না, তবে আমাদের পক্ষে একটা সান্ত্বনা রয়েছে যে আমরা নিরস্ত নই। আমাদের দুজনের কাছে রিভলভার আছে। অন্তত যতক্ষণ বাঁচব ততক্ষণ তাদেরকে বাধা দিতে পারবো। হ্যাঁ, যতক্ষণ বাঁচবো ততক্ষণ, কিন্তু তারপরের কথা এখন আর ভেবে কোনো লাভ নেই। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা সম্পূর্ণরূপে সফল হলো না। পিশাচিদের বধ করেছি বটে, কিন্তু পালের গোদা সেই পিশাচ এখনো বর্তমান। সে যে কি করবে আর কি না করবে তাও আমরা অনুমান করতে পারছি না। আমাদের সম্বল কেবল ভগবানের দয়া, তার উপরে নির্ভর করা ছাড়া অন্য কোনো উপায় আমাদের নেই। আবার আকাশের দিকে তাকিয়ে নিলুম। অস্ত যাওয়ার আগে সূর্যের মুখ রাঙা হয়ে উঠেছে। তারপরে অনেক অনেক দূর থেকে শুনতে পেলুম একটা ভয়াবহ অস্পষ্ট ধ্বনি। সচকিত কণ্ঠে বললাম, অবিনাশ বাবু, শুনছেন? কি? আপনি কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, পাচ্ছি। ও কিসের শব্দ? নেকড়েরা আসছে। নেকড়েরা? হ্যাঁ, নেকড়েরা আসছে আর ছুটতে ছুটতে চিৎকার করছে। যে শব্দ শুনছেন ও হচ্ছে নেকড়েদের গর্জন। ও ভয়ানক শব্দ আমার কাছে অত্যন্ত পরিচিত। রুদ্র প্রতাপের সঙ্গে নেকড়েদের কি অলৌকিক যোগাযোগ আছে তা আমি জানি না। হঠাৎ অবিনাশবাবু বলে উঠলেন, ভয় নেই বিনয়বাবু, ভয় নেই। আত্মরক্ষার একটা উপায় আমি বার করেছি। সাগ্রহে জিজ্ঞেস করলুম, কি উপায় অবিনাশবাবু? ওই যে খুব উঁচু বড় গাছটা দেখছেন, ওর ওপরে উঠেই আজকে আমরা রাত্রি যাপন করব। ওই গাছের ওপরে আমরা নেকড়েদের ফাঁকি দিতে পারবো বটে, কিন্তু আপনি রুদ্র প্রতাপের কথা কেন বলে যাচ্ছেন? গাছে উঠলেও তাকে কি ফাঁকি দিতে পারবো? রুদ্র প্রতাপের কথা আমি বলিনি বিনয়বাবু। ওই গাছের চারদিক ঘিরে আমি গণ্ডি কেটে দেব। রুদ্র প্রতাপ যদি গণ্ডির ভিতরে ঢুকতে না পায়, তাহলে সে গাছের ওপরে উঠবে কেমন করে? আমি একটা শুকনো হাসি এসে বললুম, রুদ্রপ্রতাপ যদি বাদুর হয়ে শূন্যপথে ওই গাছের ওপরে কি আবির্ভূত হয়? না, তা সে পারবে না। ওই গভীর উপরকার শূন্যপথেও তার কাছে বন্ধ। নেকড়ের চিৎকার এখন ভালো করে শোনা যাচ্ছে। সে কথিত চিৎকার, তার প্রভাবে দিকে দিকে প্রতিধ্বনি হয়ে উঠেছে বিষাক্ত। আমার সামনে পড়েছিল বিশাল গড়ে আসবার সে সুদীর্ঘ সোজা রাস্তাটি। হঠাৎ দেখলুম সেই রাস্তার উপর দিয়ে কারা যেন এগিয়ে আসছে এইদিকে। চমকে ভালো করে তাকিয়ে বুঝলুম কয়েকটা লোকের মাথায় কি যেন একটা বহন করে সেই লোকগুলো আনছে। অবিনাশবাবু সেই বড় গাছটার দিকে অগ্রসর হচ্ছিলেন। আমি তাড়াতাড়ি ত্রস্ত কণ্ঠে ডাকলুম, অবিনাশবাবু। অবিনাশবাবু দাঁড়িয়ে পড়ে বললেন, কি? পথ দিয়ে কারা যেন আসছে। অবিনাশবাবু ফিরে দাঁড়িয়ে পথের দিকে দৃষ্টিপাত করলেন। কয়েকটি মুহূর্ত নীরব থেকে বললেন, পথ দিয়ে কারা আসছে বুঝতে পারছেন না? কারা আসছে? সেই বেদের দল, আর ওই ওদের সঙ্গেই বড় সিন্দুকটা, যারা ভিতরে দিনের বেলায় রুদ্রপ্রতাপ ঘুমিয়ে থাকে। আমি সবাই বললাম, রুদ্রপ্রতাপকে নিয়ে ওরা আমাদের সামনে আসতে সাহস করবে? সে তো এখন মৃত্যুপথ। গভীর স্বরে অবিনাশবাবু বললেন,
সূর্যের দিকে তাকিয়ে দেখুন, সূর্য তখন একটা ঝিমিত লাল আলোর গোল ফানুসের মতো। সূর্যাস্তের পর মুহূর্তেই রুদ্রপ্রতাপ সিন্ধুকের বাইরে থেকে অদৃশ্য হবে। বেদেরা দেখছি দলে ভারী, ওরা তো আমার বন্ধু নয়। অবিনাশবাবু হাত ধরে টানতে টানতে অগ্রসর হলেন। জানি বিনয়বাবু, জানি ওরা আমাদের শত্রু, আমরা ওদের বন্ধু নই, আমরাই ওদের আক্রমণ করব। বার করুন রিভলভার, দৌড়ে চলুন, আর কথা কইবার সময় নেই। অবিনাশবাবুর সঙ্গে আমি হলুম সবেগে ধাবমান। তখনও তিনি রিভলভার বার করলেন, আর আমিও। আমাদের এইভাবে দৌড়াতে যেতে দেখে বেদের দলগুলো দাঁড়িয়ে পড়ল। বাহকরা সিন্দুকটা নামিয়ে রাখলে মাটির ওপরে। তারপর লক্ষ্য করলুম তাদের প্রত্যেকের হাতেই যেন চকচক করছে অস্ত্র। তারা দলে ছিল প্রায় 15 থেকে 16 জন, আমরা মোটে 2 জন। দেখে তাদের সাহস বেড়ে গেল। তারা এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। যখন আমরা তাদের কাছ থেকে 20-25 হাত দূরে এসে পড়েছি, অবিনাশবাবু চিৎকার করে বললেন, রিভলভার ছুড়ুন বিনয়বাবু, রিভলভার ছুড়ুন। দৌড়াতে দৌড়াতে রিভলভার তুলে তিনি ঘোড়া টিপতে লাগলেন। আমিও ছুটতে লাগলাম রিভলভার। তারা থমকে দাঁড়িয়ে পড়ল হতভম্বের মতো। একটা বেদে গুলি খেয়ে মাটির ওপর দাঁড়াম করে পড়ে গেল, এবং তারপর সে দাঁড়িয়ে উঠে আর্তনাদ করতে করতে পালিয়ে গেল ওপাশের গভীর জঙ্গলে। আর একটা বেদেও গুলি খেয়ে চেঁচিয়ে কেঁদে উঠল। তারপর অন্য বেদেগুলো সাহস গেল উবে। তারা সকলে উদ্ভ্রান্তের মতো যেদিকে পারলো তারা দৌড় মারল। পর মুহূর্তেই আমরা গিয়ে দাঁড়ালাম সেই সিন্দুকটার পাশে। রিভলভারটা বাম হাতে নিয়ে অবিনাশবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আগ্নি আস্ত্রেতে পিশাচ মরে না। পিশাচ বধ করতে হলে তার মুন্ডটাকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। ডান হাত দিয়ে কোমরে ঝোলানো ভোজালিটা তিনি টেনে বার করলেন। আড়ষ্ট নেত্রে দেখলুম সেই জঙ্গলের ঝোপের ভেতর থেকে লাফ মেরে মাঠের উপর থেকে আবির্ভূত হচ্ছে নেকড়ের পর নেকড়ে। তারা প্রত্যেকে ছুটে আসতে লাগলো আমাদের দিকে। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, অবিনাশবাবু, নেকড়েরা এসে পড়েছে। তার মুখের কথা ফুরোতে না ফুরোতেই সিন্ধুকের ডালাটা খুলে গেল সশব্দে। তারপর স্তম্ভিত চোখে দেখলুম সিন্ধুকের ভিতরে সিধে হয়ে বসে আছে জাগ্রত রুদ্রপ্রতাপের ভয়াল মূর্তি। সেই 2 চোখে চলছে হিংস্র দৃষ্টি, ওষ্ঠধারে মাখানো রয়েছে তীব্র বিদ্রুপের হাসি। হঠাৎ সে লাফ মেরে সিন্ধুকের বাইরে এসে পড়ল। তারপর সে বিকট সেই সচচ্চকারে হেসে উঠল। ওরে ওরে আয় আয় তোরে, আমার বোনের সন্তানরা, তোদের সামনে বলির পশু, দৌড়ে আয় দৌড়ে আয়, তোদের উপবাস ভঙ্গ কর, নিবারণ কর তোদের ক্ষুধা। অবিনাশবাবু দাঁড়িয়েছিলেন রুদ্রপ্রতাপের পিছন দিকে। প্রথমটা তিনি থতমত খেয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরে নিজেকে সামলে নিয়ে বিদ্যুৎ গতিতে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন রুদ্রপ্রতাপের ওপর, এবং চোখের পলক পড়বার আগেই দুবার চালনা করলেন তার হাতের ভোজালিখানা। প্রচণ্ড একটা আকাশ ফাটানো বিকট চিৎকার, তারপরেই ছিটকে পড়ল রুদ্রপ্রতাপের মুন্ডুটা। এবং আর একদিকে ধরাশায়ী হলো তার মুন্ডহীন দেহটা। চারিদিক একেবারে স্তব্ধ, নেকড়েদেরও চিৎকার শোনা যাচ্ছে না। হঠাৎ অবিনাশবাবু চেঁচিয়ে উঠলেন,
বললেন, দেখুন বিনয়বাবু, এদিকে ফিরে দেখুন। ফিরে দেখলুম এক অভাবিত ব্যাপার। রুদ্রপ্রতাপের মুন্ডহীন দেহ এবং দেহহীন মুন্ডু আশ্চর্য রূপান্তর গ্রহণ করছে। কয়েক মুহূর্ত পরে সেখানে পড়ে রইল কেবল একটা বড় ও একটা ছোট জীর্ণ ধুলির পুঞ্জ। যে অভিশপ্ত দুর্দান্ত আত্মা এই রক্ত মাংসে গড়া দেহটাকে অস্বাভাবিক রূপে জীবন্ত করে রেখেছিল, শতাব্দীর পর শতাব্দী ধরে আজ সেই আত্মার সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সেই নশ্বর দেহটা আবার ফিরে পেয়েছে তার স্বাভাবিক অবস্থা। ধুলায় গড়া নশ্বর দেহ আবার পরিণত হয়েছে ধূলি পুঞ্জে। অবিনাশবাবু অভিভূত স্বরে বললেন, ভগবানকে ধন্যবাদ দিন বিনয়বাবু, এতকাল পরে রুদ্রপ্রতাপের সাপ মুক্ত দেহের আবার সদ্গতি হলো, সে আর জাগবে না। খানিকক্ষণ আমরা দুজনেই ভারাক্রান্ত মনে সেইখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইলুম। অরণ্যের উপরে ধীরে ধীরে নেমে আসছে অন্ধকারের জবানিকা, কিন্তু সে অন্ধকারকে আজ যেন মনে হলো স্নিগ্ধ, শান্ত, সুন্দর। নমস্কার। শেষ করলাম আপনাদের জন্য আনা গল্প বিশাল গড়ের দুঃশাসন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সামনে গল্প নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন। নমস্কার।